নমস্কার বন্ধুরা, আজকের যে এপিসোডটা আসছে সেটা একটু ডিফারেন্ট ওয়েতে করছি। আজকে এটা একটু ব্লগ প্যাটার্নে করছি, কিন্তু খবরটা একই রকমের ইম্পর্ট্যান্ট। খবরটা হচ্ছে এই যে কিছুদিন আগে, ইনফ্যাক্ট কিছু মাস আগে, যখন রাহুল গান্ধীকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল একটা লোকসভার মেম্বারশিপ হিসেবে, বা লোকসভার মেম্বারশিপ থেকে যখন ডিসকোয়ালিফাই করা হয়েছিল বিকজ অফ সার্টেন ডিফেমেশন চার্জেস, এবং সেটার পরে বিজেপির কাছে একটা সাংঘাতিক সুযোগ ছিল এবং কংগ্রেস খুবই মূর্ছলে পড়েছিল। কিন্তু কিছুদিন আগে রাহুল গান্ধীর, ইনফ্যাক্ট দুদিন আগে রাহুল গান্ধীর এই যে 2 বছরের যে একটা 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 পানিশমেন্ট ছিল, সেটার উপরে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে। অতএব উনি এখন আবার ইলেকশনে দাঁড়াতে পারবেন, এবং আজকে ঘন্টা তিনেক বা ঘন্টা পাঁচেক আগে উনি একটা লোকসভাতে স্পিচ দিয়েছেন। এবং যে ওনাকে যে আবার দ্বিতীয়বার রিইনস্টেট করা হচ্ছে লোকসভাতে, সেই বিষয়টা নিয়ে কংগ্রেস খুবই মানে মানে আনন্দে আছে, উল্লাস করছেন। এবং যেদিনকে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আসে যে ওর এই পানিশমেন্টে স্টে অর্ডার লেগে যাবে, সেটাকে নিয়ে তো কংগ্রেসের চারিদিক থেকে সাংঘাতিকভাবে একটা আনন্দের বহিঃপ্রকাশ ছিল। ওনার এই যে পানিশমেন্টটা স্টে অর্ডার লাগলো, এটার জন্য কি কোনো রকম ভাবে রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন ঘটতে চলেছে? সেইটাই হচ্ছে আসল বিষয় আমাদের আজকের এই ভিডিওতে। আমি যখন দেখলাম যে ওনাকে আবার ওনার পানিশমেন্টে স্টে অর্ডার লাগানো হয়েছে বাই দি সুপ্রিম কোর্ট, অনেকেই বলছে যে জাস্টিস প্রিভেইলড, জাস্টিস হ্যাজ বিন ডান, নানান রকমের কথা বলছে। তারপরে যখন ওনাকে আবার লোকসভাতে রিইনস্টেট করা হলো, সত্যি মনে হলো যে না, এবার উনি কি স্পিচ দেন সেটা দেখবার মতন, কেননা জেল থেকে বেরিয়ে এই ফার্স্ট একটা স্পিচ আসতে চলেছে। স্পিচটা দেখলাম বন্ধুরা, আর এন্টায়ার স্পিচটা কিছু কিছু অংশ আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। একবার এই স্পিচের শুরুটা দেখুন যে উনি কিভাবে শুরু করছেন। स्पीकर सर, सबसे पहले मैं आपका धन्यवाद करना चाहता हूं कि आपने मुझे लोकसभा में रीइंस्टेट किया। और पिछली बार जब मैं बोला तो शायद मैंने आपको थोड़ा कष्ट भी पहुंचाया, क्योंकि मैंने इतनी जोरों से अदानी जी पे फोकस किया कि जो आपके सीनियर नेता हैं शायद उनको थोड़ा कष्ट हुआ। तो वो जो उनको कष्ट हुआ, अभी भी कष्ट हो रहा है, वो जो कष्ट हुआ, अभी भी कष्ट हो रहा है। विषय पर आइए, विषय। বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন, ছোটবেলায় আমরা অমর চিত্রকথার কাহিনী পড়তাম, কোনো কোনো সময় পরবর্তীকালে আমরা বড় হয়ে অটোবায়োগ্রাফিও পড়েছি বা বায়োগ্রাফিস পড়েছি। আজকে রাহুল গান্ধীর স্পিচটা অনেকটা সেই রকমই মনে হলো। উনি বললেন শুরু থেকেই যে বিজেপির কিন্তু আমার কাছ থেকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, অ্যাজ ইফ যেন এন্টায়ার বিজেপি রাহুল গান্ধীর থেকে খুব ভয়ে ছিল। উনি বলছেন যে আজকে আমি আবার রিইনস্টেট হয়েছি আমাদের লোকসভাতে, আই অ্যাম থ্যাংক ইউ টু দি স্পিকার। এবং তার সঙ্গে উনি বলছেন যে আমি যখন লাস্ট টাইম কথা বলেছিলাম তখন আপনার স্পিকার, আপনার মহাশয় খুব অসুবিধা হয়েছিল এবং অপোজিশনেরও খুব অসুবিধা হয়েছিল, বিকজ আমি আদানিকে নিয়ে প্রশ্ন করেছিলাম। उसका असर शायद आप पे भी थोड़ा हुआ, तो इसके लिए मैं आपसे माफी मांगता हूं। मगर मैंने सिर्फ सच्चाई रखी थी। मगर आज जो मेरे बीजेपी के मित्र हैं, आज आपको डरने की जरूरत नहीं है। কিন্তু ইনি এটাও স্বীকার করছেন যে আদানিকে নিয়ে প্রশ্নটা যা উনি করেছিলেন সেটা কিন্তু সত্যি করেছিলেন, ফ্যাক্টসের ওপর আলোচনা করেছিলেন বা সমালোচনা করেছিলেন। উনি কোনো মিথ্যের আশ্রয় নেননি। আদানির সম্বন্ধে উনি যা যা বলেছিলেন সেগুলো নাকি সত্যি কথা ছিল। কিন্তু দেখুন কি মজার বিষয়, এন্টায়ার যে কেসটা ওনার উপর চললো সেটা কিন্তু আদানিকে উনি দুটো কথা বলেছেন বলে তার জন্য নয়। কেসটা হয়েছিল যে উনি কেরালাতে উনি মোদি সারনেমটাকে নিয়ে একটা জেনারেলাইজ স্টেটমেন্ট দিয়েছিলেন যে মোদি যারা হয় সারনেমের লোকেরা, তারা ইজ ইকুয়াল টু চোর। আর যার জন্য এই মামলাটা করা হয়েছিল এবং যার জন্য তার উপরে ডিফামেশনের কেসটা আনা হয়েছিল। কিন্তু এন্টায়ার ডিসকাশনটা যে শুরু করলেন উনি এটা দিয়েই বললেন যে আমি আজকে আদানিকে নিয়ে কোনো কথা বলতে চাইছি না, আমি আদানিকে নিয়ে কথা বলার জন্য আসিও নি, অতএব আপনারা কিন্তু সেই বিষয় নিয়ে ভয় পাবেন না। একবার শুনে নিন। तो आज कोई घबराने की जरूरत नहीं है।
आज मैं अपना भाषण, मेन जो भाषण है वो अदानी जी पे नहीं बोलने जा रहा हूं। आप छोड़िए। तो आप रिलैक्स कर सकते हैं, आप शांत रह सकते हैं, क्योंकि मेरा भाषण आज दूसरी डायरेक्शन में जा रहा है। ভাষণের মধ্যে উনি কয়েকটা এমন কথাও বলেন যেগুলো খুবই রোমাঞ্চকর এবং খুবই এন্টারটেনিং। উনি বলছেন যে আমি আজকে সাংঘাতিকভাবে আপনাদের কি মানে বিজেপিকে উল্লেখ করে বলছেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি কিন্তু আজকে সাংঘাতিকভাবে কোনো আক্রমণ করতে আসিনি, আমি শুধু একটা জার্নির কথা বলবো, কিন্তু হ্যাঁ মাঝে আমি দু একটা বোমা ফেলবো নিশ্চয়ই, কয়েকটা গোল আমি নিশ্চয়ই মারবো। কি মারিছেন গোল সেটা কিছুক্ষণ পরেই আপনি ভিডিওটা দেখতে পাবেন। উনি তারপরে ভাষণটা শুরু করেন যে রুমির কোটেশন দিয়ে। রুমির কোটেশন, রুমি কি লিখেছেন যে যখন কোনো কথা হৃদয় থেকে বলা হয় তখন নাকি ওটা অপরের হৃদয়তে গিয়ে পৌঁছয়। তো কি এমন কথা উনি বলছেন ফ্রম দ্য হার্ট, লেট আস হিয়ার ইট। रूमी ने कहा था जो शब्द, रूमी ने कहा था जो शब्द दिल से आते हैं वो शब्द दिल में जाते हैं। तो आज मैं दिमाग से नहीं बोलना चाह रहा हूं, मैं दिल से बोलना चाहता हूं। करूंगा मतलब एक दो गोले जरूर मारूंगा, मगर इतना नहीं मारूंगा। तो आप रिलैक्स कर सकते हैं। উনি উনি যে বিষয়টা নিয়ে কথা বললেন সেটা একটা সাংঘাতিক আত্মকথার মতো। সেটা কি না, সেটা হচ্ছে যে গত বছর উনি ভারত জোড়ো আন্দোলন বা ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন, এবং সেই ভারত জোড়ো যাত্রাতে উনি কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি হেঁটেছেন, এবং এই এন্টায়ার প্রসেসটা বিষয়ে উনি আজকে লোকসভাতে কথা বলেছেন। এবং প্রথমে দু তিনটে জিনিস যেগুলো উনি বলেছেন সেগুলো খুবই হাস্যকর। প্রথম কথা হচ্ছে যে অনেকেই ওনার কাছে জিজ্ঞেস করতে আসতো যে রাহুল তুমি কেন হাঁটছো, তা সেটা নাকি কোনো উত্তর ওনার কাছে সেরকম ছিল না। উনি শুধু জানতে চাইছিলেন, বুঝতে চাইছিলেন, ভারতকে চিনতে চাইছিলেন। এত বছর পেরিয়ে আসার পর, এতগুলো বছর এই পৃথিবীতে থাকার পর, ইন্ডিয়ান পলিটিক্সে থাকার পর, এমপি এত বছর ধরে থাকবার পর উনি হঠাৎ করে ভারতকে চেনার যে ইম্পর্টেন্সটা সেটা উনি বোধ করলেন। গান্ধীজিও যখন ভারতে এসে পলিটিক্স জয়েন করেছিল তখন কিন্তু তার আগেই, জয়েন করার আগেই কিন্তু এক বছর ভারত ভ্রমণ করেছিলেন। ইনি মাঝপথে করছেন, বেশ কিছু বছর রাজনীতিতে থাকার পর হঠাৎ করে উনি ভারতকে চিনতে গেলেন। তার মানে বোঝাই যাচ্ছে যে এর আগে যে কটা বছর ধরে উনি এমপি ছিলেন ভারতকে চিনতেন না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, উনি কথার ছলে বলছেন যে যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো আমি কেন হাঁটছি, আমার কাছে সেরকম কোনো প্রশ্ন উত্তর থাকতো না। এবং উনি এটাও বলছেন, মজার কথা সেটা হচ্ছে এই যে আমার একটা অহংকার ছিল যে আমি প্রত্যেক দিন 8 থেকে 10 কিলোমিটার দৌড়ই, তাহলে 25 কিলোমিটার হাঁটা খুব একটা বড় ব্যাপার নয়। তো এই অহংকার নিয়ে তিনি হাঁটা শুরু করলেন, এবং কিছু দিনের মধ্যেই ওনার এই অহংকারটা ভেঙে যায়। উনি নিজেকে বলছেন যারা বিশাল বড় শক্তিশালী থেকে আমি একটা চুনোপুঁটিতে কনভার্ট হয়ে যায়। আর সেটা কেন হচ্ছে, কেন আমার মনের মধ্যে অহংকার ছিল যে আমি পেরে যাব, এই এতটা পথ আমি হেঁটে নেব। কিন্তু ভারত এমন একটা দেশ, সে নাকি কোনো অহংকারকে এক সেকেন্ডও টিকতে দেয় না। শুনে নিন একবার। समुंदर के तट से कश्मीर की बर्फीली पहाड़ी तक चला, नहीं लद्दाख को मैंने नहीं छोड़ा। यात्रा अभी खत्म नहीं हुई है, यात्रा जारी है और जरूर लद्दाख आएंगे, घबराइए मत। बहुत सारे लोगों ने मुझसे पूछा यात्रा के दौरान, यात्रा के बाद कि राहुल तुम क्यों चल रहे हो, क्या तुम्हारा लक्ष्य क्या है, कन्याकुमारी से कश्मीर तक क्यों जा रहे हो। और जब वो मुझसे पूछते थे, शुरुआत में मेरे मुंह से जवाब नहीं निकलता। शायद मुझे ही नहीं मालूम था कि मैंने ये यात्रा क्यों शुरू की। जब मैं कन्याकुमारी से शुरू हुआ, मैं सोच रहा था मैं हिंदुस्तान को देखना चाहता हूं, समझना चाहता हूं, लोगों के बीच में जाना चाहता हूं, मगर गहराई से मुझे मालूम नहीं था। थोड़ी देर में मुझे बात समझ आने लगी। जिस चीज से मुझे प्यार था, जिस चीज के लिए मैं मरने को तैयार हूं, जिस चीज के लिए मैं मोदी जी की जेलों में जाने को तैयार हूं, जिस चीज के लिए मैंने 10 साल हर रोज गाली खाई, उस चीज को मैं समझना चाहता था। ये है क्या जिसने
मेरे दिल को इतनी भाई आप रनिंग कमेंट्री बंद करें तो हम भी चालू करेंगे। বন্ধুরা, লোকসভাতে আইন তৈরি হয়, পলিসিস তৈরি হয়, আমাদের এন্টায়ার দেশের ভবিষ্যৎ ভাগ্য নির্মাণ ওইখানে করা হয়। আর সেখানে যে ধরনের কথাবার্তা শুনছিলাম এন্টায়ার ওনার স্পিচের ডিউরিং দ্যাট স্পিচ, ওনার স্পিচ যখন চলছিল, কেউ কেউ বলছে অপোজিশন পার্টি থেকে কিছু কথা বলছে, কিছু মন্তব্য করছে, কংগ্রেস থেকে আবার তার পাল্টা উত্তর দেওয়া হচ্ছে যে রানিং কমেন্ট্রি করো না বস, তাহলে কিন্তু আমরাও শুরু হবো। তো এই ধরনের ছাপোষা কথাবার্তা যখন শুনি তখন বোঝা যায় যে কম্পোজিশন অফ লোকসভা কতটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে এই স্পিচের মধ্যে রাহুল গান্ধী নিজেকে স্বীকারও করে নিলেন যে তার মধ্যে একটা সময় অহংকার ছিল। এই অবধি ঠিক ছিল, তারপর উনি যেটা বললেন সেটা মানে আর নেওয়া গেল না। সেটা হচ্ছে যে একটা নিজেকে বলছেন যে আমি আগে নাকি ভেড়িয়া ছিলাম, সেই ভেড়িয়া থেকে আমি চিটি হয়ে গেলাম, মানে পিঁপড়ে হয়ে গেলাম। সো ফ্রম উলফ আই বিকেম আ অ্যান্ট। কেননা এই যে অহংকারটা ছিল সেটা ভারত যে দেশ, সে 1 সেকেন্ড মধ্যে দূর করে দিল। ভাবুন মানে মানে কোন লজিকে উনি এই লোকসভার একটা মেম্বার হতে পারেন এবং এই ধরনের স্পিচ দিতে পারেন। এটা কিন্তু নিজের ভুলকে অ্যাকসেপ্ট করার ব্যাপারটা শুধু হচ্ছে না, এটা অনেক বেশি হচ্ছে দ্য চয়েসেস অফ ওয়ার্ডস। আমি যেটা কথা বলতে চাই, দ্য চয়েসেস অফ ওয়ার্ডস। जिस चीज ने मेरे दिल को इतनी मजबूती से पकड़ रखा था उसको मैं समझना चाहूं। शुरुआत में जैसे मैंने शुरू किया, सालों से मैं हर रोज 8-10 किलोमीटर दौड़ता हूं, तो मेरे दिमाग में था कि अगर मैं 10 किलोमीटर दौड़ सकता हूं तो 25 किलोमीटर चलने का क्या मतलब, कोई बड़ी बात नहीं। ये मैंने सोचा था। आज मैं उस भावना को देखूं तो वो अहंकार था कि मैं ये कर सकता हूं, ये कुछ नहीं है। तो मेरे दिल में उस समय अहंकार था, मगर भारत अहंकार को एकदम मिटा देता है, 1 सेकंड में मिटा देता है। तो हुआ क्या, 2-3 दिन में मेरे घुटने में दर्द शुरू हो गया। पुरानी इंजरी थी और जबरदस्त दर्द। हर रोज मैं उठूं और मेरे घुटने में दर्द, हर कदम में दर्द। तो पहले 2-3 दिनों में जो अहंकार था, जो मतलब भेड़िया जो निकला था, वो चीटी बन गई एकदम। ये मेरे दिल में डर था, और जब भी ये डर बढ़ता था, कहीं ना कहीं से कोई ना कोई शक्ति मेरी मदद करती थी। एक दिन मैं सह नहीं पा रहा था, एक छोटी सी लड़की आती है, मुझे चिट्ठी दे देती। मैंने चिट्ठी खोली, 8 साल की थी, उसमें लिखा था, राहुल आई एम वॉकिंग विद यू, डोंट वरी। उसने मेरे पैर में चोट देखी और उसने अपनी शक्ति मुझे दी। और फिर मेरे पास एक किसान आया और किसान ने हाथ में रुई पकड़ी हुई थी और उसने मुझे कहा, उसने मुझे कहा मेरी आंख में देखकर उसने मुझे अपना वो रुई का बंडल दिया और उसने कहा, राहुल जी यही बचा है मेरे खेत का यही बचा है और कुछ बचा नहीं है। मैंने उससे जो मैं नॉर्मली सवाल पूछता था, भैया आपको बीमा का पैसा मिला, वो पूछा, बीमा का पैसा मिला, वो पूछा। और किसान ने मेरा हाथ पकड़ा। किसान मुझे कहता है कि नहीं राहुल जी, मुझे बीमा का पैसा नहीं मिला, हिंदुस्तान के बड़े उद्योगपतियों ने वो मुझसे छीन लिया। जब मैंने किसान को देखा और वो मुझसे बोल रहा था, तो जो उसके दिल में दर्द था वो मेरे दिल में आया। जो उसके आंखों में शर्म थी जब वो अपनी बीवी से बात करता था, वो शर्म मेरी आंखों में आई। উনি নিজের স্পিচে এটা বলেন যে প্রত্যেক দিন তার এই অসুবিধাটা হতো যে এত লম্বা হাঁটা, প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে রাত্রিবেলা প্রায় 7টা-8টা অব্দি, যে এন্টায়ার জার্নিটা, ইট ওয়াজ আ ভেরি হেক্টিক জার্নি। আর প্রত্যেক দিন ওনার মনোবল, ওনার আত্মবিশ্বাস ভেঙে যেত, কিন্তু কোনো না কোনোভাবে কেউ না কেউ এসে তার এই আত্মবিশ্বাসটাকে চাগাড় দিয়ে উঠত। আর সেটা কয়েকটা ইনসিডেন্ট উনি দিচ্ছেন যে একটা সময় একটা বাচ্চা মেয়ে, সে একটা চিঠি দিয়ে গেল পকেটে গুঁজে। সেই চিঠিতেই পড়েই উনি বুঝতে পারলেন যে ওই বাচ্চা মেয়েটার বয়স মাত্র 8। এবং সেই চিঠিটা পড়ে উনি কি লেখা ছিল যে 8 বছরের বাচ্চা সে রাহুল গান্ধীকে লিখতে, যে রাহুল ইউ আর নট ওয়াকিং অ্যালোন, আই এম ওয়াকিং অ্যালং উইথ ইউ। 8 বছরের শিশু সে রাহুলকে নাম ধরে ডাকছে, এই ধরনের গল্প ওর নাম লিখে লেখা ছিল। সেই চিঠিটা আমরা কিন্তু এখনো দেখিনি। তারপরে একটা সময় একটা কৃষক সে আসে, সে এসে একটা ছোট্ট কটন বল নিয়ে এসে বলে যে আমার কাছে শুধু এইটি অবশিষ্ট আছে,
রাহুল জিজ্ঞেস করে যে তুমি সরকারের তরফ থেকে বিমা যে সাপোর্টগুলো পাচ্ছিলে সেগুলো তুমি পাওনি, তোমরা পাও না? ওরা বলে না আমরা কিছুই পাই না, সবই বড় বড় বিজনেসম্যানরা নাকি নিয়ে যায়। আচ্ছা, देश है, कोई कहता है ये अलग अलग भाषाएं हैं, कोई कहता है ये जमीन है, मिट्टी है, कोई कहता है ये धर्म है, ये सोना है, ये चांदी है, मगर भाइयों और बहनों सच्चाई है कि ये देश एक आवाज है, ये देश सिर्फ एक आवाज है, ये देश इस देश की लोगों की आवाज है, इस देश के लोगों का दर्द है, दुख है, कठिनाइयां हैं। और अगर हमें इस आवाज को सुनना है तो हमारे दिल में जो अहंकार है, हमारे जो डिजायर्स हैं, हमारे जो सपने हैं उनको हमें परे करना पड़ेगा। जब हम अपने सपनों को परे करते हैं तब हमें हिंदुस्तान की आवाज सुनाई देती है, तब तक हिंदुस्तान की आवाज हमें नहीं सुनाई देती। তারপরে উনি চলে আসছেন মণিপুরের ঘটনায় এবং উনি বলছেন যে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে মণিপুরে, যেখানে উনি যান এবং ওখানে গিয়ে গ্রাসরুট থেকে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেন। আর ওনার এই যে ভিজিট টু মণিপুর সেটা কতটা ইম্পর্টেন্ট, এবং প্রধানমন্ত্রী কিন্তু আজ পর্যন্ত মণিপুরে যাননি। সকলেই কংগ্রেসের লোকেরা সেম 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 করা শুরু করে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই যে মোদিজি কেন যাননি সেই ব্যাখ্যাটাও উনি বলছেন যে মোদিজি নাকি মণিপুরকে ভারতের পার্ট মানেনি না, মানে মোদিজি ডাজ নট কনসিডার মণিপুর টু বি এ পার্ট অফ ইন্ডিয়া। এটা মোদিজি বলছেন না, এটা ওনার অ্যাজাম্পশন। আপনি ভাবুন, আরেকখানা ডিফেমেশনের কেস কিন্তু এটা শুধু এই শব্দটা নিয়েই হতে পারে। स्पीकर सर, कुछ ही दिन पहले मैं मणिपुर गया, हमारे प्रधानमंत्री नहीं गए, आज तक नहीं गए, क्योंकि उनके लिए मणिपुर हिंदुस्तान नहीं है। শেষের দিকে এসে উনি বলেন যে মণিপুরে গিয়ে শেল্টার ক্যাম্পসে উনি যান, ওখানে গিয়ে উনি মহিলাদের সঙ্গে কথা বলেন। সেই মহিলাকে একবার উনি বোন বলে সম্বোধিত করছেন, একবার উনি নাম ধরেই সম্বোধিত করছেন এবং জানতে চাইছেন যে কি তোমার সঙ্গে ঘটেছে। জানতে গিয়ে জানতে পারছে যে ওর একটা ছোট্ট বাচ্চা, তাকে তার সামনেই গুলি করে মারা হয় এবং সারাটা রাত্রির ওই মহিলাটা তার বাচ্চাকে নিয়ে তার বডির সঙ্গে জড়িয়ে শুয়েছিল। কিছু কিছু লোক এটাকে ক্রিটিসাইজ করে, কিন্তু সংসদের মধ্যে, লোকসভার মধ্যে একটা কথা চালিত হয়, সেটা হচ্ছে এই যে মহিলাদের সম্মান করতে যাও, মহিলাদের সম্মান করতে শেখো। মানে আমার মনে হয় যে মহিলাদের সম্মান করাটা একটা লাক্সারিয়াস ব্যাপার, আর এটা এমন একটা ন্যাচুরাল জিনিস যে মহিলা কেন, সবাইকে সম্মান করার দরকার, কিন্তু আলাদা করে মহিলাকে সম্মান করতে শেখো, মহিলাকে সম্মান করতে শেখো, এই যে ব্যাপারটা বলার চেষ্টা করা হচ্ছে আজ যেন একটা কোনো এক্সট্রিনিয়াস প্রাণী, তাকে আমাকে আলাদা করে সম্মান করতে হবে। সম্মান এভরি পারসন ডিজার্ভস, ইনক্লুডিং মেন, ইনক্লুডিং উইমেন, ইনক্লুডিং এ কিড। কিন্তু ওই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে না, মহিলাকে সম্মান করতে শেখো। এটা খুবই অ্যাবসার্ড ডিসকাশন চললো। তারপরেই যে শেষের সময় আসলো, সেখানে এসে রাহুল গান্ধী বললেন যে মণিপুরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেটা মণিপুরে হয়নি, শুধু ভারতকে মণিপুরে মারা হয়েছে। बहुत सारी महिलाओं से बात किया, मगर मैं आपको दो उदाहरण देना चाहता हूं। एक महिला मुझे कहती है, मैंने कहा क्या हुआ तुम्हारे साथ? कहती है मेरा छोटा सा बेटा, महिला का सम्मान करें प्लीज, ये सम्मान एक ही बच्चा था मेरा। मणिपुर को आपने दो भाग में कर दिया है, मणिपुर को आपने बांट दिया है। ভারতকে মণিপুরে মারা হয়েছে বা মণিপুরের লোকগুলোকে মেরে ভারতকে মারা হয়েছে। ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে যে উনি যেটা স্পিচের শুরু থেকে বলছেন সেটা হচ্ছে যে যদি মানুষের ভারতকে চিন্তা হয়, ভারত কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল এন্টিটি শুধু নয়, ইট ইজ আ ভয়েস অফ পিপল, অফ 140 crore পিপল। তাদের দুঃখ, তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, সেগুলো রাহুল গান্ধী অন দ্য ওয়ে বুঝতে পারেন, না দেখা করলে বুঝতে পারতেন না। এনার ব্যাপারটা অনেকটা আমার মনে হলো যে বহুকাল আগে 5th and 6th সেঞ্চুরিতে যখন এই গৌতম বুদ্ধরা সংসার ছেড়ে বেরোয়, সংসারের মানে নিজের প্যালেস ছেড়ে বেরোয় আর কি, এর আগে 30 বছর ধরে তিনি তার প্যালেস থেকে বেরোননি। যখন 30 বছর পর তিনি প্যালেস থেকে বেরোন, তখন তিনি এই অনুভবগুলো পান যে বয়স হয়, লোকের শরীর নষ্ট হয়, শরীর খারাপ হয়, মৃত্যু একটা অঙ্গ, সাফারিং একটা পার্ট অফ লাইফ, ডিজায়ার তার মূল কারণ এই সাফারিংয়ের। এই সব ব্যাপারগুলো উনি 30 বছর পর প্রথম বুঝতে পারেন, বিকজ গৌতম বুদ্ধ প্রথমবার 30 বছর পর নিজের প্যালেসের বাড়ি যান, কিন্তু ইনি তো তা করেননি। কিন্তু এই বেসিক জিনিসগুলো বোঝার জন্য কিন্তু ওনাকে এন্টায়ার একটা ভারত জোড়ো আন্দোলন করতে হবে, ভারত জোড়ো যাত্রা করতে হবে, যাত্রাই বটে। তারপরে শেষ সময় এসে যখন উনি বললেন যে মানুষের যন্ত্রণা কষ্ট যদি বুঝতেই হয় তাহলে নিজের লিডারদের জন্য বলছেন, যে লিডারদের উদ্দেশ্য করে, যে নিজেদের মনের মধ্যে যে অহংকারটাকে আছে বা হেট্রেড আছে, সেগুলোকে সরিয়ে দিয়ে তুমি তখন মানুষের কাছে বুঝতে পারবে, যেটা উনি করেছেন। स्पीकर सर, इन्होंने मणिपुर में हिंदुस्तान की हत्या की है, सिर्फ मणिपुर की नहीं, हिंदुस्तान की हत्या की है। इनकी राजनीति ने मणिपुर को नहीं, हिंदुस्तान को मणिपुर में मारा है, हिंदुस्तान को कत्ल किया है, हिंदुस्तान का मर्डर किया है। इसका मतलब भारत माता की हत्या आपने मणिपुर में की। আর ফাইনালি যেটা বললেন, যে সাংঘাতিক কথা, সেটা হচ্ছে এই যে মোদিজি দেশভক্ত নয়, মোদিজি দেশদ্রোহী। আর এই স্টেটমেন্টটার জন্য ইটসেলফ
আবার একখানা ডিফেমেশনের কেস লাগলেও লাগতে পারে। आप देशद्रोही हो, आप देशभक्त नहीं हो, आप देश प्रेमी नहीं हो, आप देशद्रोही हो, आपने देश की हत्या मणिपुर में की। আপনার পুরো ভিডিওটা দেখলেন, মাঝখানে আমার কিছু মন্তব্যগুলো শুনলেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন। আর আমরা দেখা করছি একটা নতুন এপিসোডে একটা নতুন ভিডিও নিয়ে। এই বলে ভিডিওটাকে শেষ করছি। নমস্কার।